প্রিয় দর্শক, নিশ্চয়ই থাম্বনেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে। এই সম্পূর্ণ বাস্তব জীবনের গল্পটা শুনলে আপনারা বুঝতে পারবেন এমন জঘন্য কাজ করে কিভাবে আবার সোশ্যাল মিডিয়ায় এসে এসব ফাঁস করে। চলুন প্রিয় দর্শক, এই সম্পূর্ণ বাস্তব জীবনের গল্পটা শুনবেন, তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের এমন গল্পগুলো পেতে। করতেন, অনেক কিছুই করতেন শুনেছি। মার থেকে বড় হওয়ার সময় শুনি যে আমার বোনরা আমার থেকে 3-4 বছরের বড় হওয়ার পর ওরা অনেক মাকে গিয়ে হেল্প করতো, যেমন মানুষের বাসায় পানি দিলে আটানা করে দিত তখন। আর তখন এরকম সবার ঘরে এরকম কল ছিল না, তো কলসি দিয়ে দেখা যায় অন্য এলাকা থেকে গিয়ে পানি আনতে হইতো। মা পানি নিয়ে এসে মানুষের বাসায় দিত, কাজও করতো। তখন এত টাকা দিত না কাজের বুয়াদের, আসলে যেরকম হয়তো কাজের লোকদের। আমার বোনরাও স্কুলের পরে তখন ওরাও প্রাইমারিতে পড়তো কিছু, তো ওরাও যা পারতো ওরাও করতো। আমি ছাড় পাই, কারণ আমি অনেক বেশি ছোট, ওরা তো 8-9 বছর 10 বছর যাই হোক, আমি তো একদম 4-5 বছরে। আমি আর কি করবো, আমার এগুলো আসলে একদমও মনে নেই। তারপর আস্তে আস্তে বড় হচ্ছি, আমার মা আসলে অনেক অসুস্থ থাকে। আমার মা অনেক বয়সের সময় আমরা হই, সংসারের খরচ বাড়তেছে, আমাকে পড়াতো। তখন আমরা 2 বোন পড়ালেখা করতাম, আর আমার বড় বোন গার্মেন্টসে চাকরি করে, আর মেজো বোন গার্মেন্টসে চাকরি করতো। তো বড় বোনের তখন বয়স 15-16 উপরে হলেও মেজো বোনের দেখা যায় মাত্র 14-15 এরকম বয়স। তো গার্মেন্টসে আসলে 18 বছর না হলে নেয় না। এখনের মতো আইডি কার্ড নিয়ে এত তখনের যুগে কড়াকড়ি নাকি ছিল না। গার্মেন্টস এরকম হতো না, বাইরে আসে যে বাল্য শ্রমিক আছে নাকি এগুলো চেক করতে, ওরা নাকি টেবিলের নিচে লুকাইতো, মানে যেন ধরা না পড়ে। শুনেছি দিন ধরে নিয়ে গিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে তালা বন্ধ। আমার বোনরা একই ওয়াশরুমে নাকি ওরা 8-10 জনকে বন্দি করতো একদম। আর গার্মেন্টস এর ওয়াশরুম গুলো নাকি অনেক নোংরা হয়, এগুলাতে কি করতো। তো আমি আগে দেখতাম আমার বোনরা বাসায় এসে কান্না করতো, আমি ছোট মানুষ, আমি বুঝতাম না। দেখতাম গার্মেন্টস আসার পর অনেক কান্না করতো, মাও কান্না করতো। মাও কি করবে। আর যখন আস্তে আস্তে বোনরা গার্মেন্টসে কাজ করা শুরু করে, মেজো বোনের পর সেজো বোন তখন ক্লাস 7-এ পড়তো। 7-এ পড়ার পর নাকি 8-এ উঠবার আমার বোন অনেক কান্না করছে। ওর নাম সেলিনা, সেজো বোনটা। ওর পড়ালেখা করার অনেক ইচ্ছা ছিল, অনেক কান্না করছে, আর ওকে ভর্তি করাইতে পারে নাই। ওকেও গার্মেন্টসে ভর্তি হইতে হইছে। তখন আমি ক্লাস 3-তে বা 2 বা 3 এরকমই হবো। এই বিষয়গুলো কি বুঝতেন আপনি? মানে না, কান্নাগুলোই দেখতাম, কারণ এখন বড় হচ্ছি তো আমার এগুলো ফ্ল্যাশব্যাক আসে। আসলে কান্নাগুলো কেন করতো আমি তো বুঝতাম না, আমি রিজন বুঝতাম না। আমিও তো ছোট, কিন্তু আমি এটা বুঝতাম আমাদের ঘরের অবস্থা আসলে ছোট হলে একটা হয় না যে আচ্ছা আমরা গরিব ঘরের, এগুলা রিয়ালাইজেশনটা ছিল। অনেক সময় হয় অভাবের সংসার না, বয়সের আগে একটু যেটা হয় মাথায় অনেক কিছু চলে আসে। কারণ ওই 2-তে থাকতে আমি ভাবতাম আমার জীবনে অনেক টাকা লাগবে, আমার অনেক বড় হওয়া লাগবে, আমি পড়বো, এটা হবো সেটা হবো। আর বাসা থেকে বলতো আমাকে, আমার বোনরা যখন গার্মেন্টসে যায় রাতে এসে কান্না করতো, বলতো তোর জন্য এগুলা কিন্তু করতেছি, তোর কিন্তু অনেক বড় হওয়া লাগবে। এগুলা বলার পর ওই যে কিছু থাকলে দিত না, দেখা যায় 2-4 টাকা সেভ করতো বাস ভাড়া থেকে, এটা ওগুলো আমার জন্য চকলেট এটা সেটা নিয়ে আসতো। তো আমার ছোট হিসেবে আমার কাছে মনে হতো আমাকে কোনো অভাব দেয় নাই, ভর্তি হইতে পারলো না, ওরও গার্মেন্টসে যাওয়া লাগলো। এখন মানে 3 বোনের কথা হচ্ছে যে সংসারের একটাকে যদি পড়াইতে পারি হয়তো বা ও আমাদের সংসারের অভাব দূর করবে। ঘরের ছোট বোনকে আমাদের মতো গার্মেন্টসে যাইতে দিব না, ওরে পড়াবো আমরা যতটুকু পারি, 3 বোন মিলে পড়াবো। এর ভিতর বড় বোনের বিয়ে হয়ে গেল, এরপর মেজো বোনের আস্তে আস্তে বিয়ে হয়ে গেল। আসলে খরচে না হচ্ছে না। বড় বোনের বিয়ের পরে মানুষের বাসায় কাজ করছে না, আমার বোনরা যখন আমার মেজো বোন গার্মেন্টসে যায় তখনই আমার মার মানুষের বাসায় যাওয়া বন্ধ করে দেয়, কারণ মার কুলাচ্ছিল না এগুলাতে, কোমরে ব্যথা, মানে ওই যে কলসিতে পানি দিয়ে মানুষের ঘরে কাজ করা, মানুষের অনেক সময় সবার ব্যবহার এক না, বাজে ব্যবহার। তো বোনরা বলে যে মা তুমি তো এতটুকু করছো, এখন আমরা যেহেতু কাজ পাইছি তুমি বাসায় থাকো। স্কুলে যখন যাইতাম না ভাইয়া, দেখতাম সবার, আমার ফ্রেন্ডদের বাবাদের দেখতাম, ভাইদের দেখতাম, ওদেরকে এটা সেটা কিনে দিত। আবার স্কুলে যাওয়ার সময় টিফিনে টাকা দিত, আমাকে তো টিফিনের টাকা কোনো সময় দেওয়া হইতো না। মাঝে মাঝে 10-5 টাকা দিল, মানে ওই যে ফুচকা চটপটি বিক্রি করতো না সবাই খাইতো, আমি কি করতাম টিফিনের সময় খেলতাম। আমি অনেক খেলতাম এই কারণে যে আমার কাছে তো টিফিন খাওয়ার টাকা নাই। তো আমার ফ্রেন্ড গুলো আবার ভালো ছিল, ওরা মাঝে মাঝে আমাকে খাওয়াইতো। আমার ফ্রেন্ড গুলো এখনো, মানে ওদের কথা এর জন্য মনে করে আমাকে অনেক খাওয়াইছে, কারণ আমার তো ছিল না। আবার ওদের বাসায় গেলে দেখতাম ওর বাবারা টাকা দিচ্ছে, বাবারা যা বলে দিচ্ছে, বাবা থেকে চাইলেই দিয়ে দিচ্ছে। স্কুলে সবাই পিকনিকে যেত, আমার মনে আছে ক্লাস 4-এ থাকতে 400 টাকা করে পিকনিকে ছিল। আমি বাসায় এসে অনেক কান্না করছি, বোনদের পায়ে পর্যন্ত ধরছি, কিন্তু তখন বুঝি নাই যে ওরা 400 টাকা কোথায় থেকে দিবে। পিকনিকে যাওয়া তখন আমার হয় নাই, অনেক কান্না করছি আমি। আমার বোনদেরকে বকা দিছি, আসলে মনে মনে মাকে বকা দিছি, সবাইকে, যে সবাই দিতে পারলে তোমরা পারবে না, কারণ তখন আমার মানে বুঝি নাই যে মানে বুঝি নাই যে দিতে পারবো না কেন, 400 টাকাই তো। সবাই দেখি 400 টাকাও দিচ্ছে, আবার নতুন জামা কাপড় নিয়ে পিকনিকে যাচ্ছে, মা বাবারও সাথে যাচ্ছে। অনেকে বলে না যে দোকান থেকে এটা কিনে এনে দে, তো আমি না এগুলাকে বলে অনেক খুশি হইতাম, কারণ তখন আমাকে 1 টাকা দিত দোকান থেকে, আমি মানুষের সিগারেট পর্যন্ত এনে দিতাম। ছোট বাচ্চা দিদি অনেকে আছে না যে বিড়ি নিয়ে এটা নিয়ে, তারা না 1 টাকা দিত, আমি এগুলোর জন্য সিগারেট পর্যন্ত এনে দিতাম 1 টাকা পাওয়ার জন্য, মানে এরকম করতাম। তো মাঝে মাঝে অনেক সময় আত্মীয় স্বজন সবাই বলতো তো এখন স্কুলে উঠে গেছে, ওরেও গার্মেন্টসে দিয়ে দাও তাহলে আরো টাকা আসে। দেখতাম যে বাসায় সবাই কান্না করতো যে না আমরা যাই হয়ে যাক আমার বোনের গার্মেন্টসে দিব না,
কারণ কি আমার বোনরা যখন আসতো সবাই বলতো গার্মেন্টস এর মেয়েই তো। এই স্কুলেও একবার মনে আছে আমার, স্কুলের আমাদের আরবি পড়াতো ওই স্যারটা, পড়া না পারলে না আমাদের মেয়েদেরকে বলতো, আচ্ছা ওই যে টিফিন নিয়ে গার্মেন্টস যায়, না পড়লে গার্মেন্টসে যা। মানে গার্মেন্টসটাকে মানে স্কুলেও কিন্তু দেখেন যে গালির মধ্যে তুচ্ছতা ছিল। এলাকায় অনেক সময় দেখতাম যে প্রতিবেশীদের ভিতর ঝগড়া হয় না, তো এখানে এই তোর মেয়েরা তো গার্মেন্টসে করে টাইপের কথা চলে আসে। গার্মেন্টস এর আবার এত বড় গলা কি, গার্মেন্টস এর মাইয়া। মানে অনেক সময় যখন কোনো বাজে ব্যবহার করে কারোর ভিতর ঝগড়া হলে গার্মেন্টস এর মেয়েদের মতো কথা কইস না, একটা কথা আছে যে মানে গার্মেন্টস এর মেয়ে মানে খারাপ মেয়ে। এই জিনিসটা আমার তখন অনেক খারাপ লাগতো। এই কথা বললে আমি সবসময় ঝগড়া করতাম। আমার বোনরা তো গার্মেন্টসে করতো, কি হয়েছে আমার বোনরা কি খারাপ নাকি? পিছনে অনেকেই হাসি তামাশা করতো, গার্মেন্টসে কাজ করে আবার এত দেমাগ। তারপর এরকম করতে করতে মেট্রিক পরীক্ষা দিলাম। মেট্রিক পরীক্ষা দেওয়ার পর যখন কলেজে উঠি, এখন আমার মেজো বোনের বিয়ে হয়ে যায়। মেজো বোনের বিয়ে হয়ে যায়, বিয়ে এর জন্য দেওয়া হয় কারণ যে বিয়ে করছে সে জানতো যে আমার বোন গার্মেন্টসে চাকরি করে, তো শুধু সে এই জিনিসটা মেনে নিবে দেখে আমার মা তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিচ্ছে। কারণ গার্মেন্টস এর কথা শুনলেই তো পাত্রপক্ষ আগাইতে চায় না, অনেক টাকা চায়। এখন তো প্রেশার আরো বাড়ছে। এখন আমি ইন্টারে উঠে গেছি, আমার বোনের অনেক কষ্ট হচ্ছে, প্রতি মাসেই টাকা ঋণ থাকেই মা। হ্যাঁ, এখন আমার শুধু সেজো বোনটাই কাজ করে। এখন কোন রকম ইন্টার পরীক্ষা দেওয়া পর্যন্ত অনেক ঋণ টিন হয়ে যায় পরিবারে। এখন আমাকে আর পড়াইতে পারতেছে না, আমার বোনও ওর একার ইনকাম দিয়ে হচ্ছেই না, কারণ ঘর ভাড়া তো। আগে আমরা বস্তিতে থাকতাম, একদম বস্তির মতো অবস্থা থেকে গার্মেন্টসে টাকা দিই, মানে এই কনক্রিটের বাসা যেগুলো উপরে টিন শেড থাকলো, মানে ফ্ল্যাটের মতো থাকা ভালো অবস্থাতে আনছে আমার বোনরা টেনে টুনে। এখন আবার তো সে বস্তিতে ফিরে যেতে পারবে না টাকা বাঁচানোর জন্য। তো এখন আমার পড়ালেখার খরচ একটা বোনের বেতন দিয়ে হচ্ছে না, গার্মেন্টস এর বেতনও বাড়তেছে না তখন। তারপর ইন্টার আমি 2015-তে আমি ইন্টার পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পর টাকা আবার ধার করলো আমার বোনরা, কিস্তি তুলে আমাকে। ইন্টারমিডিয়েট শেষ করার পর এখন তো বোনের একজনের ইনকামেই চলতেছে। তো এখন আমাকে জিজ্ঞেস করছে যে তুই কি করবি, এখন তো তোকে ইন্টার পর্যন্ত আনলাম, শুনি তো ইউনিভার্সিটি উঠলে নাকি সবাই নিজের টাকা দিয়ে চলে, এটা তুই কোথায় কি করবি? তো মাও আত্মীয় স্বজন যারা শিক্ষিত আমাদের, মানে মার খালার বা দূর আত্মীয় স্বজন যারা আছে, তারা বলে মেয়েকে ট্রেনিং টাইপের কিছুতে পড়াও। এরকম একটা ইউনিভার্সিটি আছে ঢাকা, এটার নাম হচ্ছে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ। ওইখানে পড়লে যেটা হয়, প্রাইমারি স্কুলে বা কোথাও চাকরি পেয়ে যাবে, ওগুলোতে ভর্তি হইলে তাহলে সরকারি চাকরি পেয়ে যাবে। তো আমার আসলে এগুলোতে যাওয়ার ইচ্ছা ছিল না, আমার টিচার হওয়ার ইচ্ছা ছিল না, আমার না শুরু থেকে অন্য কিছু করার ইচ্ছা ছিল। তো পরিবারের একটা চাপে, আর আত্মীয় স্বজন ওনারা শিক্ষিত, ওনারা কি ভুল বলবে নাকি? আমার ঘরে তো কেউ শিক্ষিত নাই, মা বুঝে না, বোনরা বুঝে না, আমি সবে ইন্টার পাস করলাম, আমি কেন যেন এখানে ভর্তি হই। ভর্তি হওয়ার পর একদিন ক্লাস করি, আর ভাল লাগতেছে না। কোনো আমার একটা মানুষের মন থেকে ইন্টারেস্ট থাকে না যে আমার ভবিষ্যৎ নিয়ে আমি কি কাজ করতে চাই, এ তো আসতেছে না। তারপরেও যাচ্ছিলাম পরিবারের সুখের জন্য, ওনারা যেহেতু চাই আমি টিচার হই, টিচার হইলেও নাকি অনেক টাকা, সরকারি চাকরিতে তো টাকা, চাকরির নিশ্চয়তা আছে। আচ্ছা, ওনারা তো আমাকে এর জন্যই পড়ালেখা করালে, আমি যাব। এখন প্রতিদিন যাওয়ার জন্য ভাড়ার টাকাটা যখন চাইতাম, তখন এখন তো টাকা দিতে পারতেছে না আমাকে। এখন ইউনিভার্সিটির গেলাম, আশেপাশে মেয়ে যাদের আছে ওদের জিজ্ঞেস করি, ওরা নাকি ওইখানে হোস্টেলে থাকে, হোস্টেলে থেকে পড়ালেখা করে। এখন আমি হোস্টেলে টাকাটা কোথায় পাই? টিউশনিও নতুন গেলেই সাথেই পাওয়া যায় না, কিছু পাচ্ছি না, আমি বুঝিও না অত কিছু। বাসায় বললাম, এখন বাসায়ও কান্নাকাটি শুরু হইলে যে কোথায় থেকে দিব। এখন ভাবলাম যে অনেকেই তো এরকম দেখি, টিভিতেও দেখি, খবরেও দেখায় যে মানুষ পড়ে, পড়ালেখা করে, এর পাশাপাশি চাকরিও করে। তো আমি বাসায় না বলেই একটা গার্মেন্টসের সামনে যাই, ভাবি যে না, আমি কি চাকরি করব, এখন বেশি শিক্ষা না দেখে একমাত্র গার্মেন্টসে তো চাকরি দেয়, মাত্র ইন্টার পাস করছি, আমি যাই। কোন গার্মেন্টস? মেইন গেটের সামনে গিয়ে আমি দাঁড়ালাম। এটা কোথায়? নারায়ণগঞ্জ। তখন আমার হাতে কিচ্ছু না, আমি শুধু আমার জীবন বৃত্তান্ত, এনআইডির কপি, আমার এইচএসসি এসএসসি সার্টিফিকেট নিয়ে রাস্তায়, একটা বড় গেট, এখানে আর্মি টার্মি টাইপের অনেককে দেখা যায়, ভিতরে ঢুকতে দিচ্ছে না, দাঁড়ায় আছি। মানে আমার মতো অনেককেই দেখলাম, অনেকে বোরখা পরে দাঁড়ায় আছে, অনেকে যারা অপারেটার, এদেরকে দেখছি নিয়ে যাচ্ছে, এদের যে আচ্ছা এখানে গিয়ে অপারেটার আছে হাত তুলো, ওদেরকে নিয়ে যাচ্ছে। এখন আমি তো জানিও না কি কাজ করব, বাসার বোনদেরকেও জিজ্ঞেস করি নাই যে আমি কি বলবো, আমি তো না জানে আসছি। তো এখানে দাঁড়াইছিলাম বাইরে অনেকক্ষণ। তো এমন সময় দেখলাম একটা লোক আসলো, এসে বলে তুমি কিসের জন্য আসছো, তুমি কি পজিশনের জন্য আসছো, তুমি কি অপারেটর নাকি হেল্পার? আমি বলে আমি তো নতুন, আমি যে কোনো কাজই হইলেই পারবো। হুট করে মনে পড়লো যে আমার বোনগুলো যখন কাজ করে আসতো, ওদের হাতে নিডেল চাইতো অনেক। গার্মেন্টসে একটা কি বাজে জিনিস হয় কি, যখন কাজ করবেন সিলি নিডেল গুলো ঢুকে না, অন্য সাইডে বের হয়ে যায়, ওগুলা ওইখানেই বের করে। দেখতাম এই ব্যান্ডেজটা নিয়ে আমার বোনরা কাজ করে। তা আমি বুঝতাম যে তোমরা গার্মেন্টসে কাজ করো, আমি তো বইয়ে পড়ছি, ছুটি দেয় তো তোমরা ছুটি নাও না কেন? তখন বলতো যদি গার্মেন্টসে কোনোদিন কাজ করতি তাইলে বুঝতি যে কেন ছুটি নেই না। ওই নিডেল থেকে কথা বোনদের সাথে শুরু, ওরা বলছে গার্মেন্টসে একটা চাকরি আছে,
তো এমনও লোক আছে যে শুধু বসে বসে নিডল দেয়, শুধু মেশিনের নাম শুনে সবাইকে সুইগুলো দিবে, সাইজ অনুযায়ী সুই দিবে মেশিনের জন্য। তো আমাকে যখন জিজ্ঞেস করছে আমি না মিথ্যা টাইপের বলছি, আমি বলছি আমি নিডল ওম্যানের কাজ করব। মানে হচ্ছে যে যেটা মেশিনের নাম বলবে তাকে আপনি হচ্ছে সেই সুইটা দিবেন। তো আমি মিথ্যা কথা বলছি এখানে, আমি তো জানি না কি কাজ আমার, মানে হুট করে রাস্তায় দাঁড়ায় আছি তো কনভারসেশন আমি বলে দিছি যে আমি নিডলের কাজ পারি একটু একটু, মিথ্যা কথা বলছি। তো আমাকে ওইখানে নিল, নেওয়ার পর ওইখানে অলরেডি ওই কাজের একজন আছে, তো অনেক সময় তো তার অ্যাবসেন্স হলে তো লাগবে আরেকজন। আমি ছোট ছিলাম, আমাকে শিখাইলে কম টাকা বেতনে জুনিয়র হিসেবে নিয়ে নিছে, কম টাকা বেতন। আমার 4,600 টাকা ছিল মূল বেতন। 4,600 টাকা বেতনে গার্মেন্টস এর নাম কি তখন? ওইটা ছিল আর কি বেসিক বেতনটা, আর এমনি 6,400। কি ফ্যাশন? ওকে। তখন আর আছে এটা গার্মেন্টস এখনো আছে, এক্সিস্ট করে। ওকে। আর মূল বেতনটা ছিল 6,400। এরপর ওভারটাইম কিছু করলে 6,400 থেকে যা বাড়ে। তো আমাকে নিয়ে নিল, আমাকে বলছে আমাকে শিখাবে। শিখানোর সময় এখন আমি না শিখাচ্ছে ঠিকই, আমি শিখানোর সময়টায় যখন মেয়েরা নিডল নিতে আসতেছে, এখন আমি দেখতেছি মেয়েগুলোর হাতে না আবার সেম ভাবে ওয়ান টাইম গুলো পেঁচানো আমার বোনদের হাতে যেগুলো দেখছি। এখনো কিন্তু 1 মাস হয় নাই আমি কাজে ঢুকছি। আমার বাসায় তো চাকরিতে আমাকে নিয়ে নিল, প্রথম দিনের ঘটনা। আমি যখন আমাকে প্রথম দিন নিল, আমি এখনো বাসায় জানেন আমি গার্মেন্টসে ঢুকে গেছি। আমি ওই নিডলটা দেখলাম হাতে এরকম পেঁচানো, তো দেখে খটকা লাগছে যে আমার বোনদের হাতে তো এগুলা দেখি। তো নতুন আমি কিছু জিজ্ঞেস করি নাই, আমাকে চাকরি দিয়ে দিল। বাসায় আসলাম, সে বলে কোথায় ছিলি সারাদিন, কিসের চাকরি নিছিস? তো ওরা বুঝতে পারেনি যে আমি গার্মেন্টসে নেব। যখন আমি বলছি আমার তো গার্মেন্টসে চাকরি হয়ে গেছে, আমার চাকরি হলে শুনলে সবাই একটা খুশির কান্না করে না, খুশির কান্না ছিল না ভাইয়া। আমার বোনরা আর আমার মার কান্না কে দেখে? বলে সারা জন্য গার্মেন্টসে কাজ করলাম যেন তোর গার্মেন্টসে না যাওয়া লাগে, তোর না শুনতে তুইও তো গার্মেন্টসের মেয়ে, এখন শেষ পর্যন্ত তোরও গার্মেন্টসে যাওয়া লাগলো। মা অনেক কান্না করতেছে, মা অনেক কান্না করতেছে। সরি ভাই, টেক ইওর টাইম। মাও কান্না করতেছে, বোনরাও কান্না করতেছে যে এলাকার মানুষের কথা শুনলাম, সবকিছু শুনলাম, তোরে পড়ালেখা করামু, এখন টাকার অভাবে তোরে না কোনো হোস্টেলে উঠাইতে পারলাম বা কিছু, এখন তুইও সেই গার্মেন্টসে গেলি। তারপর কি করা, তারা কান্নাকাটি করেও মাইনা নিছে যে আল্লাহ যা রাখছে কপালে। এখন আমি গার্মেন্টসে যাচ্ছি, বাসায় ভাবে যে গার্মেন্টসে পড়ে হয়তো বা যে আমার ক্লাসও করতে পারবো, কিন্তু গার্মেন্টসে যাওয়ার পর কাজ করা অবস্থায় যেটা শুনলাম যে আসলে গার্মেন্টস থেকে শুধু তখনই ছুটি দেওয়া হয় যখন বোর্ড এক্সাম হয়, অফিসে বলতো বা কোনো পরীক্ষা হলে ছুটি দিবে। আমি বাসায় এই কথাটা জানাইনি, আমি ধরে নিছি যে না আমি চাকরি করবো, আমি আর পড়বো না, কারণ এভাবে তো পড়া সম্ভব না। কারণ এখন বাসার অভাবটা, এখন তো আমি ইন্টার শেষ, আমি বাসার অভাবটা দেখতেছি না, গার্মেন্টসে কাজ করা শুরু করলাম। এখন আমাকে যখন ট্রেন করতেছে, নিডল গুলা হচ্ছে প্রতি মেশিনের সুই কিন্তু আলাদা। এখন আমি সবার সাথে আস্তে আস্তে কথা বলা শুরু করলাম। তো আরেকদিন এরকম আরেকটা আপুর হাতে ওই ব্যান্ডেজ পেঁচানো দেখে আমি জিজ্ঞেস করি, আপু আপনাদের তো ছুটি দেয়, আপনারা নেন না কেন? ওই আপুটা আমাকে ব্রেকডাউন দেয় একটা, হাজিরা বোনাস 500, খাবারের টাকা, যাতায়াতের টাকা, একদিনের জন্য নিলে ছুটি তো দিবে কিন্তু এই পুরাটা টাকা কাটা যায়। তো না মেয়েদের পরীক্ষার বেতন দিতে পারবো কিছু, 1-1.5 হাজারের উপরে একদিনের ছুটির জন্য না দেওয়ার থেকে এগুলা নিয়ে কাজ করা ভালো। আমি হাতের কাটাগুলো দেখছি আমার চোখের সামনে, এখন ওই যে আমি বলতেছি আপনাকে এটা আমার চোখের সামনে এগুলা ভাসতেছে আর কি। তখন থেকে না বন্ধুদের সাথে আমি আরো ভালো ব্যবহার করা শুরু করি। এখন যখন গার্মেন্টস থেকে বাসায় যাই, মানে আমি ভাবি যে স্কুলে থাকতে আমি ওদের সাথে যে ওদের গালিগালাজ করতাম, টাকার জন্য এগুলা করতাম, এখন আমি তো দেখতেছি ওদের শরীরের ঘাত। এটা আমি যেই জায়গায় কাজ করতাম একটা ছোট্ট কাজের ঘর, যে আপুটা আমাকে সুই দেওয়া শিখাইতো, তো ওইখানে বসে না পুরাটা ফ্লোর দেখা যায়। যারা এই যে গার্মেন্টস অপারেটর, যারা কাপড়গুলো সেলাই, আমার বোনরা অপারেটর ছিল, ওরা কাপড় সেলাইতো। দেখবেন যে যে অপারেটর গুলো সব মেয়েরা, আর সুপারভাইজার লাইনশিপ এগুলো ছেলেরা। মুখের ভাষা ভাইয়া গার্মেন্টসে, গার্মেন্টস আমাদের দেশে যত উন্নতি করুক না, মুখের ভাষাটা ভাইয়া খুবই খারাপ। বলে না যে ভাতে মারে না মুখে মারে, ওইখানে দেখতাম মেয়েদের সাথে কি বাজে ব্যবহার করা হয়। আমার বোনরা বলতো আয়সা যে কান্না করতো যে এটা বলছে, অনেক সময় পোশাক নিয়ে একটা কিছু বলে, কাজের জন্য মা বাবার নাম নিয়ে বকা দেয়। ওইখানে আমি এটা দেখতাম, দেখে বসে বসে কান্না করতাম, আমাকেও দিতেছে না। আমি যেগুলো দেখতেছি আমার কাছে এরকম মনে হইতো যে গার্মেন্টসে যারা কাপড় সেলাইতেছে সবগুলোর সামনে না আমার বোনগুলোর চেহারা আসতো, বিশেষ করে আমার বড় 2টা বোনের চেহারা আর কি। 1 মাসও শেষ হয়ে গেল, বেতন যখন নিয়ে মার হাতে তুলে দিলাম, আমি প্রথম মাসেই 10,000-10,000-এর মতো বেতন পাই। টাকাটা নিয়ে অনেক কান্না করছে, আর কান্না করছে আর বলছে আগামী মাস থেকে তোরে প্রতিদিন আমরা বেশি করে টাকা দিব, তুই বাসে করে যাইস না, তুই অটো নিয়ে যাইস বা রিক্সা দিয়ে যাইস।
মানে গার্মেন্টসে কাজ করার পরেও তারা চেষ্টা করতেছে কি যে আমি ভালোটা দিয়ে যাই। এর ভিতরে আমার বোনটা কিন্তু এখনো বাসে করে যায়, না চাই আমি রিক্সা দিয়ে যাই। গার্মেন্টসে যাওয়ার পরেও এখন আবার প্রতিদিন যখন কাজ করি ভিতরের জীবনটাও আবার কিরকম যেন আমাদের দুনিয়া থেকে একদম আলাদা। আমি ওয়াশরুমে যেতে চাইতাম না। অনেকগুলো ওয়াশরুম তো হাজারো মেয়েরা ব্যবহার করে ভাইয়া, অনেক নোংরা, যতই পরিষ্কার করুক না কেন আসলেই অনেক নোংরা। এর ভিতর লাইন ধরতে হয় অনেক সময় মেয়েদের হয় না যে সময়ের আগে হয়ে যায়। তো তখন আমার ব্যাগের ভিতর প্যাড বা কিছু ছিল না। তো হয়ে যাওয়ার পর আমি ওই জায়গায় যে হেলথ সেন্টার আছে ওইটাতে গেলাম, তারপর ওইখান থেকে এক পিস প্যাড দিতে পারেনি। এই জায়গায় আমাকে ব্লেম করতেছে, তোমার হয়ে গেছে তুমি ব্যাগের ভিতরে এগুলো রাখবে না। আমার মাত্র 1 মাস হয়েছে, আমি নতুন, আমি ভয়ে কাঁপতেছি, আমি কি করবো এখন। কোনো ফ্রেন্ডও হয় না, মানে 1 মাসে অত ক্লোজ কারোর সাথে হয়নি, কাকে কি বলবো। তখন আমিও নিয়ে এত ওপেন ছিলাম না যে কাকে বলবো। তখন কি করবো আমি বুঝতেছি না। তখন সে ওইখানে হওয়ার পরে বলে কি যাও ফ্লোরের থেকে ন্যাকড়া নাও। তো ন্যাকড়া হচ্ছে কাপড়ের টুকরা গুলো আর কি। এখন আমি কি করবো, এখানে আমার লজ্জা লাগতেছে, ডিউটি চলতেছে, যে আপু আমাকে কাজ শিখে উনার কাছেও কিছু নাই, তো উনাকেও বলতে আমার লজ্জা লাগতেছে। আমি নিজে খুঁজেও কিছু পাচ্ছি না। পরে কাটিং সেকশনে যেখানে কাপড় টাপড় কাটা হয়, আমি ফ্লোর থেকে আসলেই কাপড়ের টুকরা নেই, কি করবো এখন, আমার তো আর কোনো কন্ট্রোল নাই। আমি বুঝতাম না, আমি কোনো সফট কাপড় পাচ্ছি না, সফট কিছু হলে হবে। আর ওই কাপড়গুলো তো এখনো অনেক কেমিক্যাল থাকে বা কিছু। আমি আসলে একদিন তো পুরো আমার ডিউটি করা লাগছে, এর জন্য আমি ছুটি চাইছি, ছুটিও তো দিচ্ছে না। আমি তো ওনাদের ছুটি দিবে না। তো এটা ইউজ করার কারণে যেটা হয়েছে যে সারাদিন ডিউটি করে হাঁটতে চলতে হয়েছে। আমার এগুলো হয় না যে শক্ত কাপড় হওয়ার কারণে যেটা হয়, কয়েকদিন আমি খুঁড়াইয়া হাঁটছি এইটার জন্য। বাসায় বলি না এটা, আমি রাতে কান্না করছি যে আল্লাহ কিসের থেকে কি দিনে চলে আসলাম। মানে বোন যখন 2-3টা বোন গার্মেন্টসে কাজ করে, আমার তো এগুলা দিয়ে যাওয়া লাগেনি, কারণ আমি তো গার্মেন্টসে কাজ করতেছি না। তো মা জিজ্ঞেস করতে কি তুই কান্না করতেছিস কিনা, বলি না আমার মাথা ব্যথা করতেছে অনেক। মাকে বলতে পারতেছি না, কারণ গার্মেন্টসে চাকরি করছি, চাকরি নিলাম, এটা শুনে পরিবারে যে কান্নাকাটি। এখন এগুলো যদি বলি তারা তো নিজেকে দোষ করবে যে আজকে তারা আমাকে আজকে তাদের টাকা পয়সা নাই দেখে আমি গার্মেন্টসে গেছি, এটা বলতে পারতেছি না। তো আমি পরিপাটি থাকতাম সবসময় এখানে, তো সবসময় অ্যাভয়েড করতাম। বোনরা সবসময় বলতো শোন, ওই জায়গায় যদি বসরা বা কেউ ডাকে কোথাও বা নাম্বার টাম্বার চায় দিবি না, বলবি যে ফোন নাই বা কিছু। বুঝতে পারছি তার মানে এইভাবে যে ওইখানে কি একটা অবস্থা, ততক্ষণে তো বুঝার বয়স হচ্ছে। তো এই যখন লাইনের ম্যানেজাররা থাকে বা মেকানিক ডিপার্টমেন্টে অনেকে থাকে না, বসগুলা সিনিয়র গুলা, অনেক সময় প্রশংসার আড়ালে না খোঁচা দিয়ে কথা বলা টাইপের হয় না, যে এটা হ্যারাসিং কিছু। এটা নতুন জামা পরে গেলে আজকে তো তোমাকে অনেক সুন্দর লাগতেছে, চলো আজকে অফিসের পর আমরা কোথাও খাইতে বসি বা কিছু, মানে এসব কথা অনেক শুনতে হয়েছে। নাম্বার চাইলে নাম্বার না দিলে তোমার তো অনেক দেমাগ, এগুলো বলতো। তো ভয়ও লাগতো মাঝে মাঝে, এমন সময় হয়তো যে নাম্বার দিয়ে দিতাম, কারণ আমার তো 6 মাস হয়নি, আমি মাত্র নতুন। ওইখানে যেটা হয় যে 6 মাসের আগে তো চাকরি যে কোনো সময় আপনার চলে যেতে পারে, আর সিনিয়রদের হাতে আসলে এইসব পাওয়ার থাকে। যদি একটা কমপ্লেন করে দেয়, আমি তো নতুন, আমার কাজে ভুল হচ্ছে, ফোন দিলে মার নাম্বারটা দিতাম, মা ফোন রিসিভ করতে করে বলতো যে ঘুমায় গেছে এটা সেটা। তো এগুলো হয়তো যে নেক্সট দিন অফিসে গেলে আবার এগুলো নিয়ে জিজ্ঞেস করতো, ফোন দিলে ফোন ধর না কেন, খুব কমন ছিল এগুলা। আমি থাকতাম স্টোর ডিপার্টমেন্টে, ওইদিকে মেয়ে খুব কম, একমাত্র মেয়ে আমি ছিলাম আর যে আমাকে কাজ শিখাইতো। তো সে তো ফ্লোরেই বসতো, এখন আমার স্টোরে যায় কাজ করা লাগে। স্টোরটা খুব ভয়ানক, বলে যে জায়গায় খারাপ মানুষ থাকে ওখানে ভালো মানুষও থাকে, বলে না। স্টোরে সব হেল্পাররা, মানে অনেক সব ছেলেরাও থাকলে সব আমাকে বোনের মতো আদর করতো। এই একটা জিনিস গার্মেন্টসে আমার খুব ভালো লাগছে। তো স্টোরে যেখানে বড় বড় ফ্যাব্রিকের রোল রাখা, একটা মানুষকে যদি খুন করে ওখানে লাশও লুকায় রাখে, কেউ দেখবে না গার্মেন্টসে, যত ক্যামেরা থাকুক, কারণ এত বড় রোলের চিপায় যদি একটা লাশ পড়ে থাকে কেউ দেখবে না। আমি ওই সাইডে যাইতে চাইলে আমাকে যাইতে দিত না, মিথ্যা বলবো না, আমাকে ওরা অনেক গার্ড দিয়ে রাখছে। গার্মেন্টসে টাকা বাঁচানোর জন্য অনেক কিছু করে। আমার তো সুই দেওয়ার কাজ ছিল, কিন্তু সুই দেওয়ার তো একজন আছে, সে যখন অ্যাবসেন্ট হবে আমাকে তখনই ওইখানে দিবে, আমাকে তো খালি বসায় রাখবে না। আমাকে স্টোরে পাঠিয়ে দিছে হেল্পারদের মতো কাজ করার জন্য, লেবেল গনা, এই যে জিপার যে প্যান্টের যে চেইন থাকে এগুলা দেওয়া, যত বাজে বকা। আমি আজকাল অনেক, মানে ওই যে হয় না অনেক বকা মুখস্থ থাকে, সবগুলা বকা গার্মেন্টস থেকেই শিখছি। এইগুলো দেখতে দেখতে আমার আর ভালো লাগতেছে, আমি নিতে পারতেছিলাম না, মানে মানসিক ভাবে কেমন যেন হয়ে যাচ্ছিলাম। আমি অনেক চঞ্চল ছিলাম শুরু থেকে, স্কুল লাইফেও সবসময় চঞ্চল ছিলাম। গার্মেন্টসে যাওয়ার পর না আমার ভিতর ওইটা না, এটা কমে আসতেছে। শুক্রবার একদিন ছুটি পেতাম, বান্ধবীদের সাথে দেখা করতে যাইতাম না, শরীর আর শক্তি থাকতো না, মাথায় ওই মানসিক শান্তিটা আর নাই। লেখাপড়া বন্ধ। ফ্রেন্ড ওরাদের তো পড়ালেখা ঠিকই চলতেছে, ওরা তো পড়ালেখা করতেছে। শুক্রবার একদিন যদি ডাকতো, আমার না দেখা করতে ইচ্ছা করতো না, মানে একটু ঘুমাই। কতক্ষণ কাজ করতেন? আমার 8 ঘন্টা তো ডিউটি থাকতো, 2 ঘন্টা ওভার টাইম করতাম। আমি কি করতাম, আরো 1-1.5 ঘন্টা এক্সট্রা করার চেষ্টা করতাম, তাহলে ওভার টাইম পাবো, বেতনটা একটু বাড়বে। হ্যাঁ, এইসব করতে করতে আমার কেন যেন একবার না, মানে এই লাইফটা আর মানতে পারতেছি না, বাসায় বলতে পারতেছি না যে আমার এগুলো আর ভালো লাগে না, আমি বাসায় বসে থাকবো বা পড়বো। আমার মরতে ইচ্ছা করতো খুব।
আমার আগে আমি 2-3 বার প্রায় মানে এরকম হইতো না যে অনেকে নিজেকে হার্ম করার চেষ্টা করে, আমার মাথায় এগুলো অনেকবার আসছে। পরে একটা জিনিস চিন্তা করি, নিজেরা কখনো হার্ট করি নাই যে। আপনি ট্রাই করছিলেন? হ্যাঁ, অনেক সময়। এটা কি গার্মেন্টস কে কেন্দ্র করে নাকি গার্মেন্টস এর আগে? গার্মেন্টসে থাকা অবস্থায় আর ভালো লাগতেছে না, আমি আর চাকরি করবো না। কি করেছিলেন আপনি? আমি হাতে কাটলে তো দেখবে, আমি না পায়ের ভিতর কাটছিলাম, এখন দাগ আছে হয়তো বা। আমি পায়ে, কারণ না হলে মা যদি দেখে, বোনরা দেখে, ওদের কি অবস্থা হবে। আর তখন আমি ছোট ছিলাম, তখন তো এত বুঝ ছিল না আসলে মাথায়, শুধু এটাই যে না আর পারবো না এগুলা নিতে। পরে কাটার পরে যখন দেখি এরকম হয়, নিজেটা নিজেই ব্যান্ডেজ করি। বাসায় কাউকে আর দেখায় না, ওইটা আজ পর্যন্ত বাসায় যায় না। আর আমার বাসার কেউ, জানি না ওনারা কোনোদিন যদি এই ভিডিও দেখে, ওনারা তো ফেসবুক বা কিছু বুঝে না, কিন্তু মাথায় এটাই আসছে যে আমাকে তো পড়ালেখা করাইছিল এর জন্য যে ওনাদের দারিদ্রতা আমি দূর করব। ঘর আর হয়তো বা একসময় ওরাও ভালো দিন দেখবে। তো আমি তো সেই গার্মেন্টসে আসলাম ইন্টার পাস করে, আমি আর কতটুকু ঘরের অবস্থা ভালো করতে পারবো? আমি তো ওদের জন্য কিছু করতে পারতেছি না। এরকম একটা ইচ্ছা যে মরলেই বাঁচি টাইপের, মানে গার্মেন্টসের 4 দেওয়ালির ভিতরে জীবনটা বন্দি। এর ভিতরে আমার মনে হয় একটু চমৎকারই বলবো নাকি কি বলবো আমি জানি না। আমাদের ফ্যাক্টরিতে বললো যে একটা ইউনিভার্সিটি আছে, ওইখান থেকে নাকি যারা আমাদের গার্মেন্টসের সবাই, গার্মেন্টসের যেসব মেয়েরা ইন্টার পাস করছে তারা পরীক্ষা দিয়ে যদি টিকে, তাদেরকে 5 বছরের জন্য যে বেতনটা এখন পাচ্ছে মূল বেতনটাও দেওয়া হবে, আর ওইখানে থাকা খাওয়া ফ্রি, ওইখানে পড়ালেখার খরচ ফ্রি, সব ফ্রি। এটা শোনার পর না বিশ্বাস হয় না। বাসায় এসে বললাম, বাসায় এসে বলছে, বাসা থেকে বিশ্বাস করতেছে না, বলে না না। তখন আমাদের তো টিভি ছিল, টিভিতে ক্রাইম পেট্রোল নামে একটা শো থাকে, ওটাতে দেখায় মেয়েদের নিয়ে যে বিক্রি করে দেয়। আর আমার বাসায় বাপ ভাই না থাকাতে আরো বেশি ইনসিকিউর। ওরা তো বলতেছে না মা, তোমার নিয়ে বিক্রি করে দিলে আমাদের কি হবে, কান্না কাটি না, তোমার এগুলাতে যাওয়া লাগবে না মা, এগুলা মিথ্যা কথা। কারণ প্র্যাকটিক্যাল শোনা যাচ্ছে না। তো আমরা পড়ার জন্য এত বড় ইউনিভার্সিটিতে নাকি, ওই ইউনিভার্সিটি নাকি প্রতি বছরের পড়া খরচই $15,000, 1 বছরের 13,000 টাকা একাডেমিক ফি, 3,000 টাকা থাকা খাওয়ার জন্য। আমি বুঝি নাই, মানে এটা আমাদের এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন, ইউনিভার্সিটিটার নাম। এখানে $15,000 1 বছরের পড়ার খরচ। ওকে, $15,000 1 বছরের পড়ার খরচ। আপনি তখন পর্যন্ত ইউনিভার্সিটির নাম জানেন না, বা ওই দিনই শুনছি ওইখানে। এটা কি আপনাদের ফ্লোরে অ্যানাউন্স করা হয়েছে? আচ্ছা, আপনাদের এরকম কি ছেলেমেয়েরা ছিল ওখানে যারা ইন্টারমিডিয়েট পাস করে আপনার মতো এরকম কাজকর্ম করে? আর অনেক মেয়েরা ছিল, অনেক মেয়েরা ছিল। হ্যাঁ, গার্মেন্টস এরকম অনেক মেয়ে আছে, শত শত হাজারো মেয়ে আছে ইন্টার পাস করে এরকম চাকরি করে। এই যে এরকম আপনার মতো যারা কিছুই জানে না এরকম কাজ করে, অনেকে আছে কোয়ালিটি ডিপার্টমেন্টে সারাদিন দাঁড়ায় কাজ করে। এই অপারেটরদের ভিতরও আছে কাপড় সেলাই, ইন্টার পাস করে হাজারো মেয়ে আছে গার্মেন্টসে। আমার জানাশোনার অনেক কমতি আছে, আমি সব বিষয়ে জানি না। আমাদের ফ্যাক্টরি থেকেই তো 50-60 আরো অনেক, 100-র উপরে হবে। আমাদের 2টা ফ্যাক্টরিতে 100, আমি জানি না কতজন পরীক্ষা দেয়। আমাদের যেই ক্যান্টিনে আমাদের পরীক্ষা নেই, এখানে অনেক মানুষ ছিল। ওকে, তারপরে কি হলো? আপনি বাসায় এসে জানালেন? হ্যাঁ, বাসায় এসে জানানোর পর তো তারা না বললো যে না। তো তখন এরা না বললো, ফ্যামিলি বলছে যে না মা, সবাই যাই করুক, তুমি এইটাতে যাবা না। কান্নাকাটি যে তুমি যাবা না। তো আমার কাছে তখন একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল, তো ইন্টারনেট তো তখন ইউজ করা যায়। আমি ওই ইউনিভার্সিটির নাম এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন লেখে সার্চ দিলাম, যে দেখলাম যে না, এই নামে তো আসলে একটা ইউনিভার্সিটি আছে, এটার খরচও এরকম দেখানো। ততদিন আপনি কতদিন ধরে কাজ করছেন গার্মেন্টসে? ততদিনে আমার 5 মাস হয়ে গেছে। 5 মাস হয়ে গেছে। 5 মাস হয়ে গেছে ওইখানে। তো সার্চ দিয়ে দেখলাম, এখন আমার মাথায় ঘুরতেছে যে না, আমি এই পরীক্ষাটা দিব। কথা হচ্ছে এটা যদি এরকম হয়, আমাকে নিয়ে বিক্রি করে দেবা কিছু, এটা যদি স্ক্যামও হয়, গার্মেন্টস থেকে মরার থেকে ভালো আমি এইভাবে কোথাও গিয়ে একটা স্বপ্ন নিয়ে গিয়ে কিছু একটা হয়ে যাক। বাসা থেকে এখন আমি বাসায় বলি নাই। পরে ওইখানের একটা টিম গেল, ওইখানে গিয়ে কথা বললো, যে একদম সুন্দর একটা প্রেজেন্টেশন দিল ইউনিভার্সিটি ডে। বললো যে প্রেজেন্টেশনটা দিল ভাইয়া, বাংলায় কথা বলতেছিল, কিন্তু এত কনফিডেন্স ছিল, মানে দেখে মনে হয়েছে আজকে যদি আমি শিক্ষার সুযোগ পাই, একদিন আমি এইভাবে কথা বলবো আর আমি এগুলো করবো। হয়তো বা এটাই একটা সুযোগ এই জীবন থেকে বের হয় কিছু একটা করার নিজের পরিবারের জন্য। এই প্রেজেন্টেশনটা কে দিল? এশিয়ান ইউনিভার্সিটি থেকে? এশিয়ান ইউনিভার্সিটি থেকে যিনি দিয়েছিল নাম ছিল রঞ্জিতা মজুমদার দৃষ্টি, সে এখন ব্র্যাকের ম্যানেজার। ওকে, সো উনি গিয়ে আপনাদের ওখানে প্রেজেন্টেশন, ওকে, ওইখানে গিয়ে প্রেজেন্টেশনটা দিল। আমি তখন সবচেয়ে, উনি যা জিজ্ঞেস করতেছিল আমি অনেক কিছু উত্তর দিতেছিলাম, প্রশ্ন করতেছিলাম, মানে আমার ভিতর এক্সাইটমেন্ট এত বেশি কাজ করছে। কত সালের গল্প এটা? 2017 শুরুর দিকের গল্প এটা। তারপর পরীক্ষা নিতে ওনারা আসলো, আমি পরীক্ষা দিলাম। আমার কাছে সবকিছু কেন যেন সহজ মনে হলো, এটাকে আমি পারতাম এর জন্য নাকি প্রশ্নই সহজ ছিল। আমি পরীক্ষা দিলাম, অনেক হোপফুল ছিলাম। এরপর আমাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হলো। ইন্টারভিউয়ের সময় আমাদের একটা প্রশ্ন করা হয়েছিল, ভাইয়া তোমরা ইংরেজিতেই জিজ্ঞেস করে যে ইফ ইউ ফিল কমফোর্টেবল ইউ ক্যান স্পিক ইন ইংলিশ অর ইউ ক্যান অলসো টক ইন বাংলা। তো আমি তো ইংরেজি তখন অনেক ভালো বলতে পারতাম না, কিন্তু আমি তো বুঝতাম। তো আমার না কেন মনে হলো যে আমি ইংরেজিতেই ট্রাই করবো। আমি ইংরেজিতেই পুরোটা ইন্টারভিউ দেই। তারা এতটা ইমপ্রেসড হয়ে গেছিল, তখন আমাকে জিজ্ঞেস করতেছিল তুমি কি
শিওর তুমি বাংলা মিডিয়াম থেকেই পড়ছো বা। হ্যাঁ, আমারও প্রশ্ন আপনার, আপনি আমাকে যে মেইল করেছেন সেই মেইলটা পড়ে আমি আপনাকে সিলেক্ট করেছি, আমি বিস্তারিত খোঁজ খবরও নিইনি। দুটো আমি যেটা অনুষ্ঠানটা যখন এই মাঝখানে বলছিলাম আপনাদেরকে ইন্ট্রোতে, যে ওকে আমি এখানে নিয়ে আসার দুটো জিনিস আমার মাথায় কাজ করেছে। একটা হচ্ছে ও গার্মেন্টসে কাজ করতো, আরেকটা হচ্ছে ওর ইংরেজি এত ভালো কিভাবে, ওর মেইলের যে ভাষা ছিল। আমি ওর সাথে কথা বলিনি, মহিউদ্দিন অল্প একটু কথা বলে জাস্ট ওকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে আমাদের ব্র্যান্ডিং বাংলাদেশের জন্য। ওর মেইলের যে ভাষা এবং ওর মেইলের যে ইংরেজি, সেটার দ্বারা আমি সুপার ইমপ্রেসড। সো আমারও প্রশ্ন, আপনি কি মানে যে স্কুলগুলোতে পড়েছেন আপনার রেজাল্ট তো মানে এমন না যে পুরা মহল্লার লোকজন জানবে, গোল্ডেনও না, ওরকম কোনো কিছুও না, তারপর আপনার ইংরেজি এত ভালো কিভাবে ওই সময়টাতে? আমি ছোটবেলা থেকে ভাব ওই যে বইয়ের মুখস্থ বিদ্যা থেকে আমি জেনারেল নলেজটা অনেক ভালো ছিল আমার, মানে কেউ কিছু জিজ্ঞেস করলে অনেক চঞ্চল ছিলাম, না পারলেও নিজে থেকে যা পারতাম বলার চেষ্টা করতাম। আর অনেক কার্টুন দেখতাম, যখন আমি ছবি দেখি আমি নিজে সাবটাইটেল গুলো পড়তাম আমি পড়ার আগে, আর ইংরেজি অনেক শোনার চেষ্টা করতাম যে না বুঝতে পারতেছি আমি। তো তখন যেটা হয় আমি বলারও চেষ্টা করা শুরু করি যে এই কার্টুন ছবি এইগুলো দেখে। ওর ইংরেজি কতটা ভালো, ওকে নিয়ে সম্ভবত সিএনএন একটা প্রতিবেদন হয়েছে আপনাকে নিয়ে। সিএনএন কোথায় কারা করেছে, বাংলাদেশের সিএনএন নাকি? এটা মেড ইন বাংলাদেশ থেকে, মেড ইন বাংলাদেশ থেকে যে কিভাবে একজন গার্মেন্টস কর্মী, গার্মেন্টস ওয়ার্কার টু কত সালে হয়েছিল এটা? এটা এই বছরেই ভিডিওটা রিলিজ হয়, মেড ইন বাংলাদেশ নামে। ওকে ফাইন। সো আপনারা ওখানে দেখে নেবেন, ও পুরোটাই ও ইংলিশ ইন্টারভিউ সাক্ষাৎকার দিয়েছে, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমাদের অনেকেরই ভালো না, যে কারণে আমরা আসলে বিষয়টা নিয়ে একটু অবাক হচ্ছি। হ্যাঁ বলেন। তারপর ওনারা খুবই ইমপ্রেসড হয়। ওইখান থেকে শুনি গার্মেন্ট, এখন ওনারা তো সিলেক্ট করে পাঠিয়ে দিবে যে কতজনকে নেওয়া লাগবে, এরপর এটা গার্মেন্টস এর উপর ডিপেন্ড করে যে ওনারা কতজনকে পাঠাবে। তো পাঠানোর পর আমাদের ওইখানে 5-6 জনকে সিলেক্ট করা হলো, এর ভিতর আমি একজন ছিলাম। ওই 6 জনের ইন্টারভিউ আবার নিবে আমাদের যিনি মালিক, উনি ইন্ডিয়ান একজন মালিক, ওনার নাম। তো উনি আমাদেরকে ইন্টারভিউ নিচ্ছে। মালিক বলতে কি আপনার গার্মেন্টস এর মালিক? ওকে। ওনার সাথেও আমি ইংলিশে কথা বলতেছিলাম ওইখানে। তো জিজ্ঞেস করছে যে তোমাকে কেন সিলেক্ট করব, তখন বলছি ইফ আই বিকাম সামথিং I'll be a treasure for this factory. Right, true. তো এইটা বলছি যে আমার মনে হয় হয়তো বা উনি ওইটার কারণে ইমপ্রেস। বেসিক্যালি মানে বিষয়টা তো তাই, কারণ এদের তো প্রোফাইল হাইটা করবে। আজকে ও যে এখানে যাচ্ছে, গার্মেন্টস এর নাম আসতেছে, ডেফিনেটলি আমি তো বলবো যে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, ফর উইমেন না অফ উইমেন, ফর উইমেন। আমি ইউনিভার্সিটির নাম শুনেছি এর আগে, কিন্তু আজকে বোধহয় একটা স্পেশাল থ্যাঙ্কস পেতেই পারে এরা। তো এদের প্রোফাইল হাই করবে, এরকম ছেলে মেয়েকে ওরা শেখাচ্ছে। সো দেশে বিদেশে এদের এই প্রতিষ্ঠানগুলোর সুনাম হবে, বায়ারদেরকে বলতে পারবে ডেফিনেটলি। সো এই জন্যই ও এটা মিন করে ওই অ্যানসারটা দিয়েছে। হ্যাঁ, তারপর তো এরপর 2 জনের নাম তো সিলেক্ট হলো, 2 জনের নাম সিলেক্ট হলো। এখন ওইখান থেকে আমাদের কন্ট্রাক্ট, আমাদের তো একটা অফার লেটার সেন্ড করে, তাতে লেখা যে 5 বছরের জন্য আমাদের স্কলারশিপ অ্যামাউন্ট হচ্ছে $75,000। ও হিউজ। হ্যাঁ, তো এটা তো আমাদেরকে দিচ্ছে না, মানে আমাদের পড়ালেখার খরচটা ডাইরেক্ট ক্যারি করা হবে, আমাদের স্পন্সর থাকবে, কিন্তু এই 5 বছরের জন্য আমাদের ফ্যাক্টরি আমাদের বেতনটা দিবে। হ্যাঁ, এখন আমি তো সিলেক্ট হয়ে গেছি, এখন এটা ফ্যাক্টরি আপনাদেরকে দিবে। ওকে। তো বাসায় তো আমার জানানো লাগবে, এখন আমি বাসায় কি করি? এখন বাসায় এসে বললাম সিলেক্ট হইছে, এরা আমাকে যেতে দেবে যে না মা এগুলা মিথ্যা, এগুলা এত টাকা কি কেউ দেয় নাকি, তোমাকে কাজ না করে বেতন দিবে মা, এগুলা কি বিশ্বাস করো? আমার তো আজ পর্যন্ত কেউ 1 টাকাও দিল না। 5 বছর কেন? এটা অনার্স মাস্টার্স দুটোই আমাদের যেটা হয় যে এখন এটা হচ্ছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, এটা ইন্টারন্যাশনাল একটা ইউনিভার্সিটি, ওইখানে সবকিছু ইংরেজিতে। তো এখন গার্মেন্টস এর ভিতর, গার্মেন্টস থেকে হোক বা যাই হোক, এটাই একমাত্র ইউনিভার্সিটি যে গার্মেন্টস কর্মীদের স্কলারশিপ দিচ্ছে। পুরাটা প্রোগ্রামে ওনারা গার্মেন্টস থেকেই মেয়েদেরকে সুযোগ দিবে বলে ডিজাইন করেছে। বাই দ্য ওয়ে, এই স্কলারশিপটা কি ওনারা দিচ্ছে নাকি আপনার গার্মেন্টস দিচ্ছে? না, গার্মেন্টস শুধু আমার বেতনটা দিবে। গার্মেন্টস আপনাকে 5 বছর পড়াশোনা করলেও তাও আপনাকে বেতন দিবে, কাজ করতে হবে, আমাকে বেতন বোনাস সব দিচ্ছে। ওকে, সো এইটা এক ধরনের ওদের জায়গা থেকে সাবসিডাইজ। আর ইউনিভার্সিটি হচ্ছে পড়াশোনার কোনো ফি নিবে না। হ্যাঁ, সো ওটাকে ওরা কাউন্ট করেছে $75,000। ওইটার জন্য ওনারা নিজেরাই স্পন্সর খুঁজে নেবে, ইউনিভার্সিটি খুঁজে দিচ্ছে। ও, সো আপনার স্পন্সর কে ছিল? এটা কি করে বলে যে আপনার স্পন্সর? আমাদের স্পন্সরগুলোর নাম ডিসক্লোজ করা হয় না, বাট এটা ইউনিভার্সিটির রেসপন্সিবিলিটি, ইউনিভার্সিটি খুঁজে নেবে, না খুঁজে নিতে পারলেও আপনাকে পড়াবে তারা। হ্যাঁ, ওকে, এটা তাদের রেসপন্সিবিলিটি। ওকে, বিউটিফুল। তো বাসায় এসে যখন এটা বললাম, অফার লেটার তো পুরো ইংরেজিতে, তো আমি পড়ে ওনাদের ট্রান্সলেট করে বললাম যে এরকম এরকম এই $75,000। তখন আমি এটা টাকাতেও কনভার্ট করে ওনাদের জানালাম, তখন 84 টাকার উপরে ছিল ডলারের রেট। ওনারা শুনে বলে না মা এগুলো পুরাই ভুয়া, তোমায় নিয়ে বিক্রি করে দিবে, তোমার যাওয়া লাগবে না মা। মানে বাসায় এখন একটা যেটা হচ্ছে আতঙ্ক। আর আমার বোনরা কান্নাকাটি করতেছে, মা বলতেছে তোরে আমরা শুরু থেকে পড়াইছি, এইটাই আবেদন, তুই যাবি না এখানে। বাসায় পায়েও ধরে ফেলছি যে না আমাকে একবার এটা ট্রাই করতে দাও, হয়তো বা এটাই সুযোগ, আমি গার্মেন্টস থেকেও মরতেছি, এটা যদি এরকম হয় আমি নিজে মরবো, কিন্তু আমার যাইতে দাও। তবু দিবে না। পরে আমি বলছি যদি আমাকে না যেতে দাও আমি বাসা থেকে বের হয়ে যাবো। পরে কয়েকদিন যাওয়ার পর বাসা থেকে মানলো যে আমার বোনরাও বলতেছে আচ্ছা মা এটা তো ওরই জীবন, আমাদের সবগুলো বোনেরই তো গার্মেন্টসে যেতে যেতেই জীবন গেল, ও তো গার্মেন্টসে, যদি এটা সত্য হয় তাহলে তোর জীবনে ও কিছু করতে পারবে, আমাদের জন্যই তো করবে, মা ওর একটা সুযোগ দাও। আমার বোনরা মাকে অনেক বুঝাইলো।
তারপর আসলে আমাকে সুযোগ দিচ্ছে, ওরা বলছে আচ্ছা যাক। তারপর সাথে আবার আমার মেজো বোনকে পাঠিয়ে দিছে ইউনিভার্সিটি থেকে, ওনারা টিকেটের খরচ হোক বা আমাদের যে যত যাতায়াত খরচ যা আছে ওনারা দিয়ে দিছে ওখানে যাওয়ার জন্য। যাওয়ার পর আমার বোন যখন নিয়ে যায়, আসলে ওইখানে গিয়ে দেখলো যে না আমি তো একা না, ওইখানে আসলে এত বড় জায়গা, আর অনেক হাজারো মেয়েরা বিদেশি পোশাককে দেখে মানে অবাক। ওইখানে যাওয়ার পর তো আমাকে দিয়ে আসলো। কোথায় এটা? এশিয়ান ইউনিভার্সিটি ফর চট্টগ্রাম জিসির মোড়ের এখানে, মোহাম্মদ আলী রোড জায়গাটার নাম। ওকে, এখন সো আপনি চলে গেলেন নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামে। ওকে, এখন নতুন একটা যাত্রা। এখন ইংলিশ তো আহামরি ভালো না আমি, এখন ওইখানে বিদেশি বিভিন্ন দেশের মানুষ। কোন সাবজেক্ট আপনি? আমি তখন আমাদের সাবজেক্ট দেখা না, আমাদের শুরুতেই হচ্ছে ফাউন্ডেশন ইয়ার, আমাদের এখন ইংরেজি গণিত এগুলো ফাউন্ডেশন নিয়ে কাজ করা হবে, মানে প্রথম 2টা বছর এইভাবেই যাবে। তো তখন আমি যেটা করলাম, আমি মিশুক হওয়াতে না তখন ওইখানে কোনো ভেদাভেদ নাই ভাইয়া। ওইখানে এই যে বিদেশিও যারা আছে বা যে ইন্ডিয়া, ভুটান, নেপাল, মিয়ানমার, আরো কত আফগানিস্তান সব দেশের থেকে ছিল মানুষ। তো আমার প্রথমেই দেখা যায় ভুটনিজ ফ্রেন্ড হয় আমার, আর নেপালি, ওদের সাথে আমি অনেক বেশি মিশতাম। নেপালি, ভুটনিজ আর শ্রীলঙ্কান, এই 3টা দেশের সাথে। তো ওদের ইংরেজি না অনেক ভালো ছিল, কারণ ভুটান নাকি সরকারি স্কুল কলেজগুলো ইংরেজি মিডিয়ামে। আমি জানতাম না, ওইখান থেকেই শুনি। তো কথা বলার সময় না মাঝে মাঝে ইংরেজি তো আমার প্রথম ভাষা না, আমি বেঁচে যাইতাম একটু, হাসতো না কেউ আমার উপর। খুব অল্প সময় দেখা যায় যে না এখন ওভারকাম করতে পারতেছে, এখন না অনেক ইংরেজির ফ্লুয়েন্সি অনেক বাড়তেছে। বাসা থেকে এখন ফোন দিয়ে ওদের ভয়টা বোঝা যাচ্ছে যে কাটছে, আমি ভিডিও কল দিতাম, দিয়ে সবাইকে দেখাইতাম। এখন আস্তে আস্তে পরিবারের ভয়টা কাটতেছে। থাকাটা ওখানে, সবকিছু ওইখানে, থাকা খাওয়া সবকিছু, চিকিৎসা ওইখানে। তো এখন গার্মেন্টস এর থেকে তো চলে আসছি, কিন্তু ওই কথাগুলো তো ভুলতে পারতেছি না। এখন প্রথম কয়েক মাস অনেক ভালো লাগছে, পরে এইখানে আমার কেমন লাগতেছে যে আমি কি করতেছি, কিছু করা লাগবে আমার। তো আমি ভলান্টিয়ারিং শুরু করি। আমি ছোটবেলা থেকে ভলান্টিয়ারিং এর প্রতি আমার প্যাশনটা অনেক বেশি কাজ করতো। তো আমি কি করতাম, বস্তিতে যাইতাম, বস্তিতে গিয়ে বাচ্চাদের পড়ানোর চেষ্টা করতাম। ওখানে? হ্যাঁ, ওইখানেই একটা বস্তি ছিল, লালখান বাজার বস্তিটা আমাদের ইউনিভার্সিটির পাশেই ছিল। বস্তি টস্তিতে যাওয়া, বাহিরে যে লিডারশিপের অনেক প্রোগ্রাম থাকে এগুলাতে অ্যাপ্লাই করি। তো বিএলসি নামে একটা আছে, বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার, যেটা ওইটাতে না আমার হয়ে যায় সিলেকশন। ওইখানে একটা প্রোগ্রাম, 3 মাসের একটা প্রোগ্রাম। তো ওইখানে পাবলিক স্পিকিং এর উপর আমাদের আরো ট্রেন করে, এটা সেটা করা হয়। ওইখান থেকে এখন সময়টা ভালোই কাটতেছে। ওইটাতে আমার 1 টাকাও দেওয়া লাগে না, ওইটার যে ফিটা আছে ওই টাকাটাও দেওয়া লাগে না। ওইখানেও ফাইন্যান্সিয়াল নিডের বেসিসে আর সিলেকশনের বেসিসে আমাকে দিয়ে দেওয়া হয়। ওইখানে বস্তিতে গিয়ে বাচ্চাদের প্রতি একটা প্রজেক্ট করা হয়, মানে ওইখান থেকে ওই কোর্সটাতেই বলা হয় যে না বাচ্চাদেরকে কি শেখানো যায়। তো আমি গুড টাচ ব্যাড টাচ নিয়ে শিখাইতাম বাচ্চাদেরকে। গুড টাচ ব্যাড টাচ, হ্যাঁ। এইটা আপনি কেন শিখাইতেন? এইটা এই যে ছোট, ভেরি ইম্পর্টেন্ট টপিক, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ। হ্যাঁ, কারণ ছোটবেলা যখন মাদ্রাসায়, ডু ইউ হ্যাভ এনি ব্যাড মেমোরিজ? আই ডু। ওকে, আমার আই হ্যাভ নেভার স্পোক অ্যাবাউট ইট। আমার বাসায় কিন্তু বলছি, এই যে এখন বড় হওয়ার পর আমার নিজের ভাই, আমার মাকে এটা বলি আমি, সে জানতো না ছোটবেলা থেকে, সে বিবাহিত ছিল। মাই ও ট্রাই টু মলেস্ট মি, আমার আপন মাকে এটা বলছি আমি। প্রথমে আমার কে বলি, তারও এটা আমি ওকে শুরুতে বলি যে বোন আমার সাথে এরকম হয়েছে, আমার বেস্ট ফ্রেন্ডের মতোই। সবার আগে ও আমাকে বিশ্বাস করছে, বলে তুই একা না, আমি বিশ্বাস করি, আমি ওইটা নোটিস করছি। তারপর বাসায় বলি, কিন্তু এটার কোনো বিচার হয়নি ভাইয়া। কারণ বাসা থেকে রেসপন্স কি ছিল? তুই আমাকে ছোটবেলা তোরা আমাকে বললি না কেন? কিভাবে বলবো, তুমি তো বলবো কিভাবে, মানে ছেলেদের প্রতি একটা অন্ধবিশ্বাস থাকে না, কারণ ওনার তো ছেলে ছিল না, আমরা তো 4 বোন ছিলাম। আর সবসময় ছেলেই করা হইতো, তো বেশি যে ছেলে থাকলে হয়তো বা একটু বেশি কিছু। বাসা আপনি ফার্স্ট কাকে বলেন? মাকে বলেন? মাকে। কিন্তু মা এটা বিলিভ করেনি? মা বিলিভ করেছে, কিন্তু বলে ছোটবেলা কেন বললি না। ও আচ্ছা, সো এটা আপনি লেট করে বলেছেন? হ্যাঁ, এত আমি এই যে 1 বছর হয় এই কথাটা বলি ওনাদেরকে, 1 বছর হয়নি, এই যে হ্যাঁ বছরখানেক হয়, সাহস করে এখন সামনে আসি যে বলে তখন বললি না কেন। কিন্তু বলবো কিভাবে যে ওই যে ছেলেদের প্রতি একটা থাকে না যে আমার ছেলে নাই, এই আমার ছেলে, যে একটা অন্ধবিশ্বাস ছেলেদের প্রতি যেটা কাজ করে। আমি তো ছোট ছিলাম, ওই ভয়ের কারণে কিছু বলা হয়নি। মাফ করবেন, আমি এখানে ইন্টারাপ্ট করছি আপনাদের সবাইকে। আমি জানি এই ভিডিওটা অনেক মানুষই দেখবেন এবং এটা অনেকের কাছে ছড়িয়ে যাবে। বাচ্চাদেরকে বেসিক যেসব জিনিস পরিবারে শেখানো হয়, বেসিক, আমি মানে আমাদের নতুন করে এটা বলার কিছু নেই, আদব কায়দা, লেহাজ, হ্যাঁ অনেক কিছু শেখানো হয় ফ্যামিলিতে, ধর্মীয় অনুশাসন। কিন্তু যে জিনিসটা সবচাইতে গুরুত্বপূর্ণ আমি মনে করি, সব গুরুত্বপূর্ণ জিনিসের পাশাপাশি, সেটা হলো ও যে বিষয়টার অবতারণা করেছে এই মুহূর্তে। কারণ এটার যে স্ট্যাটিস্টিক্যাল রেশিও, আমি বহুবার আমার রেডিও অনুষ্ঠানে বলেছি, এটার স্ট্যাটিস্টিক্যাল রেশিও শুনলে আপনার চক্ষু চরক গাছ হয়ে যাবে। কি ছেলে কি মেয়ে বাচ্চা, আবার রিপিট করছি আমি, কি ছেলে কি মেয়ে বাচ্চা, প্রত্যেকের শৈশবেই অলমোস্ট এভরি, মানে এটা আমি বলছি অনেক এনজিও রিসার্চ আছে, আপনি চাইলে ওগুলো ঘেটে ঘুটে দেখতে পারেন। সারা গ্লোবালি, এটা সারা পৃথিবীর সমস্যা যে বাচ্চারা এইরকম পরিস্থিতির শিকার হন, এবং এটা তাদেরকে মানসিকভাবে কি পরিমাণ বাধাগ্রস্ত করে আপনি চিন্তাও করতে পারবেন না। সো এই যে যেটা ও বলতেছিল যে গুড টাচ ব্যাড টাচ, আমার যদি ভুল না হয়ে থাকে
বাংলাদেশের একটা এনজিও আছে, ওটার নাম হচ্ছে সম্ভবত মাত্রা। ওনাদের একটা খুব চমৎকার একটা লাইন ছিল, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি নিশ্চিত না ওনাদেরই কিনা। শিশুকে তার শরীরের সীমানা বোঝান, সম্ভবত লাইনটা এরকমই ছিল, শিশুকে তার শরীরের সীমানা বোঝান। দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। হ্যাঁ, এবং এটাকে পরবর্তীতে আমি দেখেছি যে ইন্ডিয়াতে সম্ভবত আমির খানের কোনো একটা অনুষ্ঠানে গুড টাচ ব্যাড টাচ, আমি যদি ভুল না, হ্যাঁ গুড টাচ ব্যাড টাচ, এবং কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ, মানে একটা বাচ্চাকে শেখাইতে হবে যে বাবা এটা গুড টাচ এটা ব্যাড টাচ, এবং ওই ব্যাড টাচও যদি কেউ করে তাহলে কে কে করতে পারবে, ওই জায়গাটাও খুব এমফ্যাসিস দিয়ে খুব সুন্দর করে বলা হয়। সুতরাং এগুলাকে ট্যাবুর জায়গায় না রেখে আমার মনে হয় ছোট বাচ্চাদের মানসিকভাবে গড়ে ওঠার জন্য এবং তারা যাতে বেটার একটা চাইল্ডহুড পায় সেই জন্য তাদেরকে জিনিসগুলো খুব সুন্দর করে শেখানো জরুরি। তো আপনি গুড টাচ ব্যাড টাচ নিয়ে বলতে চাচ্ছিলেন যে আপনি, এটা আমার ওই এক্সপেরিয়েন্সটা একটা হচ্ছে, আর এই যে যখন ছোটবেলা মাদ্রাসায় পাঠাইতো মা, হুজুরদের সাথে এরকম হয়েছে, কিন্তু যখন আরবি পড়তে যাইতাম তখনও আমাদের এলাকাতেই। তো এই জিনিসগুলো ভাসছে চোখের সামনে, এগুলো নিয়ে তো আইনগতভাবে কিছু করতে পারবো না, এখন আমার কাছে এভিডেন্স কি আছে? তো এখন যেহেতু ইউনিভার্সিটিতে সুযোগ দেওয়া হয়েছে, এখন ভাবতেছি যে না, যেগুলো আমার সাথে হয়েছে আমি পুরো দুনিয়ার কিছু না করতে পারলেও ওগুলো নিয়ে কাজ করবো, অন্তত যদি একটা বাচ্চাকেও শিখাইতে পারি। তো আমি অভিনয় করতে পারতাম মোটামুটি ভালো, বাচ্চাদের সাথে অনেক মিশতে পারি, কারণ বোনগুলোর বিয়ে হচ্ছে, ওদের বাচ্চা হচ্ছে, ওদের বাচ্চাদের আমি সামলাইছি, আর অনেক এক্সট্রোভার্ট আমি। তো তখন অভিনয় করে তারপর এই যে মার্কেটে যে পুতুলগুলোর গায়ে জামা লাগানো লাগে ওইগুলো আমরা ভাড়া করে নিয়ে যাই, ওইগুলো দিয়ে বুঝাই যে শরীরের কোন 3টা অংশে কেউ হাত দিতে পারবে না, আর মা বাবা দিতে পারলেও কিভাবে কখন দিতে পারবে, ডাক্তার কখন দিতে পারবে যদি মা বাবা পাশে থাকে, যে এই যে আমাদের ঠোঁট বুক তারপরে কোমরের সম্পূর্ণ পাশটা যে মা বাবা হাত দিতে পারবে, গোসল করানোর সময় অনেক সময় হাত লাগতে পারে ছোট থাকতে, ডাক্তার অসুস্থ হলে যদিও দিতে পারে, এটা কখন দিতে পারবে যদি আমাদের মা বাবা বা কোনো আত্মীয় পাশে দাঁড়ায় থাকে তখন, নাহলে ডাক্তার একা হাত দিতে পারবে না কিন্তু। তো এই ছাড়া তার কেউ নাই, তো এইগুলো শেখানো। আপনার সঙ্গে আপনার ফ্রেন্ডরাও থাকতো। হ্যাঁ, আর আপনি যখন এই জিনিসগুলো সেন্সিটিভ একটা বিষয়, একটা হচ্ছে আমাদের শিক্ষিত অনেক পরিবারে এগুলো প্র্যাকটিস করা হয় না, সেখানে আপনি যাচ্ছেন বস্তিতে এসব বাচ্চাদেরকে এসব শেখানোর জন্য, কি রিঅ্যাকশন পেতেন ওদের কাছ থেকে? শুরুতে কমিউনিকেশন নিয়ে একটা প্রবলেম হইতো, কারণ করতেছি আমি তো চাটগাঁয়া পারি না, ওইখানে ভাষাটা চাটগাঁয়াটা অনেক ছিল বস্তির সবাই। তো ওই ক্ষেত্রে আমাদের টিমে ছেলেরাও ছিল, পুরুষগুলোর সাথে যেমন অনেক সময় পুরুষরা যদি কোনো প্রবলেম করতো ছেলেগুলো ওইগুলো ডিল করতো। ওরা আমরা যখন শিখাতাম আমরা একদম গোল চত্বর হয়ে বসতাম, তো আমার যে ছেলে ফ্রেন্ডগুলো ছিল ওয়ার্কশপটা আমি বেশিরভাগ নিতাম। কয়েক মাস গেল, এরপর বিভিন্ন স্কুল থেকে আমাকে ডাকা হইতো, স্কুলে গিয়েও ফ্রিতে আমি এটা বলতাম। হ্যাঁ, এই যেরকম ফ্রেন্ডরাও সাথে আসতো। এটা কি সম্পূর্ণ আপনাদের নিজেদের কাজ ছিল না কোনো এনজিও আপনাকে পৃষ্ঠপোষকতা করতো? না, আমি নিজে থেকে এটা শুরু করি, আমি নিজের একটা প্রজেক্টও শুরু করি, এটার নাম দিই অভয়া। অভয়া নামটা দেই কারণ মাসিক নিয়ে কাজ করা বা এই যে গুড টাচ ব্যাড টাচ নিয়ে কাজ করা এগুলো একটা ভয়ের কাজ, এগুলো নিয়ে মানুষ ভয় পায়। তো এই যে আপনাকে বললাম যখন গার্মেন্টসে যিনি সিলেক্ট করেছিল আমাকে, যার কথা শুনে তানজিলা মজুমদার দৃষ্টি যার নাম ছিল, তো উনাকে আমি মেসেজ দেই যে আসলে কি নাম দেওয়া যায়, আমি এরকম একটা প্রজেক্ট শুরু করতে চাচ্ছি। যে উনি কে ছিল ইউনিভার্সিটি? উনি ইউনিভার্সিটি থেকেই গিয়ে ওখানে প্রেজেন্টেশনটা করে আর কি, কোঅর্ডিনেটর স্টুডেন্ট ছিল নাকি অফিশিয়াল ছিল? অফিশিয়াল ছিল। ওকে, উনার সাথে ফেসবুকেও কথা হইতো, তো উনি বলে যে অভয়া নামটা কেমন, কিন্তু আমার কাছে মনে হলো আসলে এটা বাংলাদেশের প্রতিটা নারী যারা ফাইট করে, গার্মেন্টসের প্রতিটা মেয়ে যারা কাজ করে, আমার মনে হয় গার্মেন্টসে বিশেষ করে যারা কাজ করে না এদের থেকে বড় অভয়া দুনিয়াতে কেউ নেই। কারণ এই হ্যারাসমেন্ট গুলো নিচ্ছে মানসিক শারীরিক এগুলো, আমার মনে হয় না যে ওদের থেকে শক্ত দুনিয়াতে কেউ বেশি আছে বলে আমার মনে হয় না। আমার বোনদের থেকে বড় এক্সাম্পল কেউ হইতে পারে। তো এখন আমি মাসিক নিয়েও কাজ করা শুরু করবো। কেন? কারণ ওই যে গার্মেন্টস আমি প্যাড পাইনি, হাঁটতে পারি নাই আমি, তো ভাবছি যে এরকম তো অনেকে আসছে যে কিনতে পারে না, তো আমি কি করলাম, একবার একটা সার্ভে করলাম। তো প্রথমে তো ভাবলাম যে না, ইউনিভার্সিটি শেষ হওয়ার পরেই আমি সার্ভে করবো, কিন্তু আমার একটা ফ্রেন্ড একটা কথা বলে যে তুমি তো নারীদের নিয়ে কাজ করতে চাও, তো এত বছর ওয়েট করা লাগবে কেন? এই যে তোমার ইউনিভার্সিটির আশেপাশে যে নারীগুলো আছে, আশেপাশে বসতেছে, এদের নিয়ে কাজ করো না কেন? নাকি তুমি শুধু গার্মেন্টস নিয়ে কাজ করবা? আসলে তো সত্য কথা, শুধু তো গার্মেন্টসই সব দুঃখগুলা না। তো আমি একটা সার্ভে করি, আমাদের ইউনিভার্সিটিতে যারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী আছে, ক্লিনার্স আপু বলি না, এদের বেতন খুবই সামান্য, অত বেশিও না, কারণ তারা তো বস্তিতেই থাকে। তো কয়েকটা আপুকে আমি জিজ্ঞেস করি, আপু আমি সার্ভেটা বের করি ইনফর্মাল, যে আপনারা কি ইউজ করেন? বেশিরভাগই রিপ্লাই দিল কি এরাও নেকড়া কাপড় এগুলো ব্যবহার করে। বললাম আচ্ছা 60-70 টাকা দিয়েও তো প্যাড পাওয়া যায়, আপনারা কিনেন না কেন? আপনার তো বেতন পানি। একটা কথা বলছে যে 100 টাকা যদি প্যাডের পিছনে দিই 100 টাকা দা 2টা খাতা আসবে আমার বাচ্চার জন্য, আমার বাচ্চাটা আমরা পড়াইতে চাই। ভেরি ইম্পর্টেন্ট। এই যে বিভিন্ন এনজিও থেকে মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে ওয়ার্কশপ দেয় না, এটা তো ভাত খাওয়ার মতো, যে ভাত কিভাবে খাওয়া লাগে এটা শিখাইতেছে। ভাত দিন, ভাত দিলে তো খাওয়া আমরা এমনিতেই শিখতে পারবো, তাই না? আসল জিনিসটা তো এটা। তো আমি ভাবলাম যে
অনেক জায়গায় তো দানে অনুদানে ভাত ফ্রিতে দেওয়া হয়, খাবার ফ্রিতে দেওয়া হয়। তো এই জিনিসটা কেন ফ্রিতে দেওয়া হয় না? এটা তো কোনো কন্ট্রোল নাই আমাদের, এটা তো প্রাকৃতিক একটা জিনিস, এটা তো লাগবে। তো আমি এক্সট্রা পার্ট টাইম জবস করতাম, টিউশন করতাম, কিছু টাকা পাইলে নিজেও অ্যাড করতাম। ফ্রেন্ডরা ওরা যে প্যাডগুলো ইউজ করতো, আমার বান্ধবীরা, ওইখান থেকে 2-4 পিস থাকলে আমি একটা প্যাড ডোনেশন বক্স বানাই। মানুষ যেরকম টাকা দান দেয়, আমি একটা ডোনেশন বক্স বানাই, ওইটাতে লেখা প্যাড ডোনেশন বক্স। তো ওইটাতে সবাই 1-2 প্যাকেট ফেলতো, আবার অনেকে টাকাও ফেলতো। ওইগুলা দিয়ে দেখা যায় আমি শুরুতে 40 জন নিয়ে স্টার্ট করি, 40 জনকে প্রতি মাসে ফ্রিতে প্যাড দেওয়া শুরু করি। মানে যারা কখনো এগুলো ইউজই করেনি। হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটির অথরিটিও সাপোর্টিভই ছিল, কারণ ওনারা তো আমাকে অ্যালাউ করছে ওনাদের দেওয়ার জন্য, তাই না? আমি ফ্রিতে ওই 40 জনকে প্যাড দেওয়া শুরু করলাম নিজের ইনকামের টাকা থেকে। আমি জানি না এটা কি আল্লাহরই কুদরত নাকি কি, প্রজেক্ট নিয়ে তো কাজ চলতেছে। আর যেটা বললাম যে ছোটবেলা থেকে বাপ ভাই পাই নাই, তো বাপ ভাইয়ের প্রতি না একটা ঝোঁক, কারোটা দেখলে আমার ভালো লাগতো যখন দেখতাম কারো বাবা ভাই অনেক ভালো সাপোর্টিভ। আমার প্রজেক্টের জন্যই একটা লোকের সাথে কথা হয়, উনি আমাকে বলে যে আমি তোমার প্রজেক্টটা দেখেছি, এতে আমি ডোনেশন দিতে চাই। সে আমাকে বললো 1000 প্যাকেট প্যাড, স্যানিটারি প্যাড ডোনেট করবে আমার জন্য। তো আমি যে জায়গায় 40-50 প্যাকেট নিয়ে কাজ করি, 1000 পিস ডোনেশনটা, এটা তো খুব বড় কথা আমার জন্য, যে আমি তো এখন 200-300 নিয়ে কাজ করতে পারবো। ওনার নাম ছিল স্যাম গিলানি, উনি আমেরিকার ওইখানেই থাকে। উনি বাংলাদেশেরই জন্মসূত্র, উনি বাংলাদেশের, উনি 40-50 বছর হয়ে যায় আমেরিকাতে থাকে। তো উনি বলে আমি তোমাকে গাইডও করবো, তো আমার মেন্টর হয়ে যায়। তো 1000 পিস ওইটা নিয়ে আমি এখন কাজ শুরু করলাম, এখন ওনার সাথে কথা হচ্ছে আমাকে। তো উনি কিভাবে আস্তে আস্তে শুনতে পারলো যে আমি গার্মেন্টস থেকে আসছি এত দূর পর্যন্ত, তখন উনারও মায়া হইলো, শুনলো যে আমার বাবা নেই। বলে মা তুমি আমাকে আর আঙ্কেল ডেকো না বা স্যার ডেকো না, তুমি আমাকে বাবা বলেই ডেকো। আমি অনেক কান্না করছি তখন, খুব স্বাভাবিক। মানে ভাবতে পারি নাই যে না বাবা বলার মতো কেউ থাকবে। তবু ভাবছি যে না শুধু বাবা নাম মাত্র এটা বাবা, কিন্তু আসলে কি বাবার দায়িত্বটা কি এখনকার যুগে কেউ পালন করে নাকি? যখন বোনের বিয়ে হয়ে গেল আমার, আমি টেনশনে, এখন মানসিক ভাবে আমার অনেক ঝামেলা যাচ্ছে। উনার সাথে কথা হইতো, উনি বলতো তোমার বাবা এখনো বেঁচে আছে, তুমি টেনশন নাও কেন। উনি আমাকে একটা কথা বলছে, আমি এক সময় কাপড় ধোয়া থেকে শুরু করে, আমেরিকায় মানুষের বাসায় কাপড় ধোয়া থেকে শুরু করে লন্ড্রি কাজ করতে করতে তারপর আমি আজকে একটা হোটেল ব্যবসায়ী। তখন আপনার সঙ্গে ওনার সঙ্গে ফিজিক্যালি দেখা হয়নি, ওই সব ভার্চুয়ালি? এই ভার্চুয়ালি মিটিং এ উনি বলছে, তো তুমি যে গার্মেন্টস থেকে এখন এইভাবে যাচ্ছ, আমি রিলেট করতে